শুনছেন মিস্ট্রি স্টেশন। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এক অন্যরকম যাত্রায়, রহস্য, অলৌকিকতা আর তন্ত্রের জগতে। এই গল্প শুধু গল্প নয়, এটা একটা অভিজ্ঞতা। আজকে আমরা শুনব তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত চরিত্র তারানাথ তান্ত্রিকের এক অলৌকিক কাহিনী। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড লেট ইউর ইমাজিনেশন টেক ওভার। তারানাথ তান্ত্রিক এক প্রাক্তন তান্ত্রিক, যিনি কলকাতার এক পুরনো বাড়িতে থাকেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি আমাদের শোনান তার অতীত জীবনের এক একটা চমকে দেয়া অভিজ্ঞতা। আজকের গল্পটা ঠিক তেমনি এক ভয়াবহ ও রহস্যময় অভিজ্ঞতার কাহিনী। চলুন শুনে আসি তারানাথ তান্ত্রিকের গল্প। বিকেল। তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কণ্টকি ফল ভগ্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলরে কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শাল পাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, উড়েগুলো বেশ ভালো তেলে ভাজা করে, বুঝলে? কিশোরী বলল, সব কিছু নির্ভর করে মনের অবস্থার উপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তে আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না, তাই নয়? তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল, কথাটা তোমার পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। বললাম, কেন? আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? আছে, তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক অবস্থা। আর আমার সারাটা জীবনই কেটেছে নানা বিচিত্র ঘটনার ভেতর দিয়ে। সেখানে দুর্ভাবনা একটা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাঁধেনি। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ির অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম, তেমন সচরাচর কারোর ভাগ্যে জোটে না। কিশোরী বলল, বেড়াতে গিয়েছিলেন? আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া? গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল। সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করল, বছর কুড়ি আগেকার কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপারটা মিটে গিয়েছে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবজ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনো দিনই। দেবী বলেই দিয়েছিলেন, অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও হতে পারবো না। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচায় পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাতের মাঝারি গড়নের চেহারা, পরনে দামি কাঁচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় বড় মানুষের ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষার্ণব? আগে হ্যাঁ, কি দরকার বলুন। ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বসলেন। চেহারা দেখে অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। বললাম, আহা থাক, হয়েছে, বসুন। কি চাই আপনার? ভদ্রলোক বসে বললেন, আমার নাম রামদুলাল মিত্র। কলকাতাতে বড় বাজারের দিকে সামান্য ব্যবসা পাতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়।
সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু ঠাকুরমশাই কী বিপদ তা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। আপনি বলুন দেখিনি, আমার বিপদটা কি? কিছু মনে করবেন না, মানে ঠিক লোকের কাছে এসেছি কি না তা তো আমার জানা দরকার। ব্যবসাদার লোকের মতো কথা বটে, আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কী বিপদে পড়ে ও এখানে এসেছে। তবে মিথ্যে ভেলকে দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলে ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চায় যখন, তখন আমার আর বলতে আপত্তি কি? বললাম, বিপদ তো আপনার আপাতত তিনটি দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসা হঠাৎ একটা টাল খেয়েছে, কেমন কিনা? আগে হ্যাঁ, তারপর? এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের একটা গণেশ গড়িয়ে পুজো করুন, আবার ব্যবসায় মোড় ফিরবে। রামদুলাল বললেন, আর? আর আপনার বাস্তুবিঘ্ন আছে দেখতে পাচ্ছি। বসতবাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন? রামদুলাল চোখ বড় বড় করে বললেন, ধন্য ধন্য, শুনেছিলাম, আজ চোখে দেখলাম। কিন্তু 3 নম্বরটা কি? বললাম, বলবো? ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে চাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বলল, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান, অপরাধ করে ফেলেছি। এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে, পাপ ছাড়ে না বাপকে। বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। ঘরে মালক্ষী আছেন তো? আগে তা আছেন, থাকেনি, সুখী হতে হবে। মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে যা বলছেন করব, এখন আমার বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ বলে দিন। খুলে বলুন। রামদুলাল বললেন, ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছি ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন। কুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়েও রাত কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা বাড়ি আস্ত নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি। বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি, কলকাতায় বাড়ি করতে ইচ্ছে যায় না। ছোটবেলায় গ্রামে মানুষ, আর কটা দিন পর ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করব ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আনলো, রাজগোল হাটের কাছে এক গ্রামে এক খুব ভালো জমিদার বাড়ি বিক্রি আছে। নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে। সেখানকার জমিদারদের বাড়ি। জমিদার মারা গিয়েছেন, জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়। বাড়িও আর রাখবে না, তাই নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুরমশাই, অনেক আশার বাড়ি। কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। বললাম, কেন, কি হয়েছে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে। কেনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথম দিনে আমার স্ত্রী কি দেখে রাত্রিরে ভয় চিৎকার করে উঠলেন। জানালার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানালা, কোনো খাঁজ বা কার্নিশ নেই। চোর কিংবা ডাকাত কি বেয়ে উঠবে? পরের দিন সন্ধ্যের দিকে আমার বড় ছেলে শচীদুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল, বাবা, বাড়ির বাইরে কে বসে কাঁদছে বলুন তো? মেয়ে ছেলের গলা মনে হলো। কেমন সন্দেহ হওয়াতে তক্ষুনি চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে বেরোলাম। পায়খানা বাড়ি থেকে একটু দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকের দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিছু না। পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে এই ভর সন্ধেয় কে কাঁদতে যাবে? কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে। স্ত্রীলোকের গলা।
খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না, কোথাও কিচ্ছু নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে। কেমন ভয় ধরে গেল। এসব কি কাণ্ড? এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজ ছেলের সঙ্গে। আমি আর শচী আরও 2 দিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধেবেলা সেই কান্নার শব্দ শুনেছি। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মন যেন কেমন বিষণ্ণ হয়ে থাকে। বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু এক গাদা টাকা খরচ করে কেনা বাড়ি। যাওয়া বন্ধ করলে তো পোড়ো হয়ে যাবে। অনেক শখ করে কেনা, এর কিছু উপায় হয়? একটু ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? আগে হ্যাঁ, তা পারি বই কি। আর সত্যি বলতে কি, আমি জানতাম আপনি যেতে চাইবেন। আমার মনে হয়েছিল। আপনি ভাববেন না কিছু, আপনার যাতায়াত, খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্যমতো দক্ষিণে আমি দেব। কবে যাবেন বলুন? আপনার কবে সুবিধা হয়? পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। রাজবলহাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেল 3টে নাগাদ গিয়ে সেখানে পৌঁছলাম। নিতান্ত পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বারবাড়ি, একটা ভেতরের মহল, সব মিলিয়ে প্রায় 23-24খানা ঘর। কাছাকাছি আর অন্য বসতি নেই, মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর শচী আমাকে ভেতরে নিয়ে গেল। কিন্তু কি জানো, বাড়িতে ঢুকেই আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব। চারিদিকের বাতাস যেন এ বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না। একটাও পাখির ডাক নেই। গেরস্তর বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? ওই পাখির ডাক শুনতে না পাওয়াটা আমাকে সত্যিই ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতিপ্রবণ হয়। ভূমিকম্প হবার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটফট করে, জানো? মোটের উপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি, রামদুলাল আর শচী বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙারি করে 1 গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় সন্দেশ, ছানার মুরগি ইত্যাদি ইত্যাদি। বেশ খিদে পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পরে যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরোলো, ভয় পেয়ে বললাম, না আর নয়, অনেক হয়েছে। রামদুলাল হাত জোর করে বলল, আগে কি আর এমন আয়োজন, খুদকুড়ো বই তো আর নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা। খাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো। কি? কিছু বুঝতে পারছেন? বাড়িটায় কি সত্যি কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম, এখনই কিছু বলা কঠিন, দেখি আজ রাতটা। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমেষে রক্তহীন হয়ে গেল। আমাকে বলল, ওই ওই শুনছেন? সেই শব্দ। বেশি করে বলবার দরকার ছিল না, কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নায় বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসে কেউ কাঁদছে। বাবা! দরজার কাছে শচী দুলাল এসে দাঁড়িয়েছে। বাবা শুনছেন? রামদুলাল কাঁপা গলায় বলল, শুনেছি, তুই ভেতরে চলে যা। বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও ভয় পেয়ে চলে এসেছে, তার হাতে একটা হ্যারিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বললাম, তোমরা এইখানেই থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি।
কিন্তু দেখবটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আওয়াজের উৎস কোথায় ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারদিক থেকেই শব্দটা আসছে। এ কি ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি সচি আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরের হয়, জানো তো। আমার হলো তাই। আমি লণ্ঠন হাতে বেরোবার একটু পরেই কান্নাটা থেমে যেতে দেখে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, ওহ, কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুর মশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। তারপর তার পরের অংশ শুনব আগামী পর্বে। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো তা কমেন্টে জানাও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, পরের পর্বে আসছে আরও এক স্পাইন চিলিং কাহিনী। ততদিন পর্যন্ত চোখ কান খোলা রেখো, কারণ অদ্ভুত জিনিসগুলো সবসময় আশেপাশেই থাকে।